জানালার কাছে দাঁড়িয়ে সরঞ্জিৎ ভাবছিল বিভূতিবাবুর কথাগুলো। দরজার কাছে ধাক্কা পড়তে পেছনে না ঘুরেই বলল, ভেতরে চলে আয়। পিছন থেকে দরজাটা সামান্য খুলে ভেতরে এসে সায়ন্তিকা বলল, তুই পেছনে না তাকিয়ে কি করে বুঝতে পারলি যে আমি এসেছি? এই সময় অন্য কেউ তো তোর ঘরে ঢুকতে পারে, বিশেষ করে শত্রুপক্ষের কেউ। ঘরের দরজাটা আবার ভেজিয়ে দিয়ে সরঞ্জিতের দিকে এগোতে এগোতেই সায়ন্তিকা বুঝতে পারল সরঞ্জিৎ কিছু একটা ভেবে চলেছে। ব্যাপারটা কি? মামার সঙ্গে কথা বলার পর থেকেই তোকে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। আরে এত চিন্তা করার তো কিছুই নেই। হ্যাঁ, বুঝতে পারছি মূর্তি চুরির ব্যাপারটা তোকে ভাবিয়েছে, কিন্তু তাই বলে। দেখ, মূর্তির ব্যাপারটা নিয়ে আমি বিশেষ ভাবছি না। আমি ভাবছি অন্য একটা ব্যাপার। যে চুরিটা করলো সে কি করে জানতে পারলো যে ওই দিন বাড়িতে একমাত্র কাজের লোক নিবারণ ছাড়া অন্য কেউ থাকবে না? আর কাজের লোক নিবারণকে যে অমন ভাবে খুন করা যায় সেই কথাও তো কেউ ভাবতে পেরেছে বলে মনে হয় না। সে কথা একদম ঠিক। আর বিশেষ করে তুই যদি ব্যাপারটা খুঁজে বার না করতিস, তাহলে হয়তো এখনো সকলেই ভাবতো নিবারণ কাকাই কাজটা করেছে। সরঞ্জিৎ জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। বাড়িটা বড়, পুরনো আমলের তৈরি বলেই বাড়ির একতলা দোতলাগুলো বর্তমান সময়ের তলার থেকে একটু উঁচু। দোতলায় দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রায় 3 তলার কাছাকাছি এসে পড়েছে। বাড়ির পেছনের দিকের উঁচু পাঁচিল এখানে ওখানে ভেঙে পড়েছে। তার পেছন থেকেই অবশ্য একটা ইটের রাস্তা চলে গিয়েছে। সামনের দিকে বোঝা যায় একসময় মাটির রাস্তা ছিল, সম্প্রতি পাকা হয়েছে। সদ্য তৈরি এমন ইটের রাস্তা দেখলেই সরঞ্জিতের মনে পড়ে যায় রাস্তার পাশে থাকা ফলক বোর্ডগুলোর কথা। সেখানে বড় বড় করে লেখা থাকে যে রাস্তা বানানোর জন্য কত টাকা লেগেছে, অথচ সবাই জানে যে টাকা লেখা থাকে তার 20% যদি ভালোভাবে কাজে লাগানো হতো তাহলে রাস্তার অবস্থা এমন হতো না। কিন্তু এখন সেসব কথা তার মাথায় আসছিল না। সে বারবার ভাবছিল বিভূতিবাবুর কথা। পেছন থেকে সায়ন্তিকা বিছানার উপর বসে পড়ে বলল, ভাবনাটা কোথায় বলতো? আসলে ওই সোনার বিষ্ণু মূর্তি যদি শুধুমাত্র সোনার মূর্তিই হতো, তাতে মামা খুব একটা চিন্তিত হতো না। কিন্তু ওটার সাথে আমাদের পারিবারিক ইতিহাস। আচ্ছা সায়ন্তিকা, এই বাড়ির প্রত্যেকটা মানুষের চরিত্র তুই তো খুব ভালো করেই জানিস, তাই না? তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের অভ্যাস আর তাদের ব্যবহার, সমস্ত কিছু। সায়ন্তিকা একবার মুখ তুলে তাকিয়ে দেখল সরঞ্জিতের দিকে। তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কোনো ব্যাপার নিয়ে গভীরভাবে ভাবার সময় সরঞ্জিতকে সে এমন অবস্থায় দেখেছে। সত্যি বলতে সায়ন্তিকা সোনার মূর্তির ব্যাপারে খুব বেশি ভাবছিল না, কারণ একবার যেটা বাইরে চলে গেছে সেটা আর ফিরে পাওয়া যাবে না। তবুও সরঞ্জিতকে এনে একবার চেষ্টা করছে। যতটা জানি ততটা বলতে পারি। তবে তোর কি মনে হয় সোনার বিষ্ণু মূর্তিটাকে সত্যি সত্যি কি আর ফেরত পাওয়া যাবে? তাছাড়া যে ঘটনা ঘটেছে আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আমার তো মনে হয় না সেটা আর আমাদের হাতে আসবে বলে। এসব জিনিস একবার বাইরে পৌঁছাতে পারলে সেখান থেকে উদ্ধার করা যে পুলিশেরও কর্ম নয়, তা তো তুই ভালো করেই জানিস। কয়েকটা খটকা কিন্তু থেকেই যাচ্ছে, আর সেই খটকাগুলো পরিষ্কার করতে পারছি না বলেই কেন জানি না মনে হচ্ছে মূর্তিটার ব্যাপারে এখনো পরিষ্কারভাবে কিছুই বলতে পারবো না। আশ্চর্য তো, কোনো কিছু এখানে আমি দেখতে পাচ্ছি না। সবকিছুই তো পরিষ্কার। নিবারণ কাকা যদি মারা না যেতেন তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু এখন। আছে আছে, সেটা এখন বলা যাবে না। আসলে পুরো ব্যাপারটাই আমার একটা ধারণা। তুই জানিস, আমার মন মাঝে মাঝে নানা বিষয়েই আমাকে সাহায্য করে, আর সেটা কখনো মিথ্যে হয় না। আমার মন বলছে এই সোনার বিষ্ণু মূর্তি। কথাটা বলতে গিয়ে চুপ করে গেল সরঞ্জিত। সায়ন্তিকা উঠে এসে জানালার কাছে তার পাশে দাঁড়ালো। দেখ, এই বাড়িতে আমি ছোটবেলায় অনেকবার এসেছি, তবে উচ্চ মাধ্যমিকের পর থেকে এখানে তেমন আশা হয়ে ওঠেনি। এলেও একবেলা কিংবা 2-1 দিনের বেশি থাকিনি। আজ অনেক দিন পর এলাম, একটা আশা নিয়ে, হারিয়ে যাওয়া বিষ্ণু মূর্তিটা আমি উদ্ধার করে দেব। মানে আমি আর তুই।
যদি এমন কোনো ব্যাপার থেকে থাকে যেটা তোর অস্বাভাবিক লাগছে, তাহলে অন্তত এবার আমায় খুলে বল। অন্যবার কখনোই আমি তোকে জোর করি না, কিন্তু প্লিজ এইবার আমায় বল সরঞ্জিত। আমার মনে হচ্ছে সোনার বিষ্ণুমূর্তি চুরির পেছনে এই বাড়ির কারোর কোনো হাত রয়েছে। বাইরের কেউ কাজটা করতে পারে না। কি বলছিস তুই? এই বাড়ির কেউ বাড়ির ভেতরে ঢুকে নিবারণ কাকাকে খুন করে তারপর সোনার বিষ্ণুমূর্তি চুরি করতে পারে? কিন্তু বাড়ির কেউ কাজটা কেন করবে? কেন করবে, কিভাবে করবে? আচ্ছা, দুটোই তো আমাদের খুঁজে বার করতে হবে, না হলে তো পুলিশের কাছে গেলেই গোটা ব্যাপারটা সমাধান হয়ে যেত। আচ্ছা, তোর পুলিশে খবর দিয়েছিস তো? এবার পুলিশ এসে নিশ্চয়ই। জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। নিবারণ কাকার মৃতদেহটা খুঁজে পাওয়ার পর বাধ্য হয়েই মামাকে পুলিশে খবর দিতে হয়েছে, না হলে তো তুই বুঝতেই পারছিস ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াবে। যদিও এই এলাকায় মামার প্রভাব প্রতিপত্তি দুইই আছে, পুলিশের ব্যাপারটা খুব একটা সমস্যা করতে পারবে না। আর হতেই পারে এই ব্যাপারটা সুযোগ কেউ একটা নিতে চাইছে। শস্যের মধ্যে ভূত আছে সায়ন্তিকা, আর সে ভূতকে আমি খুঁজে বার করবই। সরঞ্জিত জানলার কাছ থেকে সরে এসেছে। সকালের রোদের আলোটা জানলা দিয়ে এসে ঢুকছে। সায়ন্তিকা বুঝতে পারল না আসলে কি বলতে চাইছে সরঞ্জিত। আগের দিন দুপুরেই ওরা মুর্শিদাবাদের মোহনপুরে এসে উপস্থিত হয়েছে। যদিও এখানে আসার কথা সায়ন্তিকা আগেই বলে রেখেছিল, তবুও এখানে আসার আগে একবার টেলিফোন করে নেয়। এ বাড়িতে এখনও টেলিফোনের ব্যবস্থা চলে। মোবাইল প্রত্যেকের কাছেই আছে, তবুও বাড়ির প্রধান বিভূতিবাবু মোবাইল ব্যবহার করেন না। তাছাড়া সত্যি বলতে এইদিকে মোবাইলের টাওয়ারও খুব একটা পাওয়া যায় না। মোহনপুর যাকে বলে একেবারে প্রত্যন্ত গ্রাম। তোমাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? মানে সায়ন্তিকা তো এর আগেও এসেছে, কিন্তু তুমি তো আসনি বাবা। আর শুনেছি তুমি নাকি পুলিশের হয়ে কাজ করো। ওই আর কি, তেমন কিছু নয়। আরো আগেই এসে পড়তাম, কিন্তু একটা কাজের জন্য আটকে গিয়েছিলাম। শুনলাম আপনাদের বাড়ি সোনার বিষ্ণুমূর্তি চুরির ব্যাপারটা। কি আর করা যাবে বলো তো, এতদিনের আমাদের পারিবারিক সম্পত্তি রাখতে পারলাম না। ভেবেছিলাম সব কিছুই ঠিকঠাক থাকবে, অথচ এমন কিছু যে হয়ে যাবে সেটা কে জানতো বলো তো? যদি আগে থেকে একবারের জন্য বুঝতে পারতাম তাহলে এটা রক্ষা করার চেষ্টা করতাম। ব্যাপারটা হলো কি করে, মানে হঠাৎ করেই? ব্যাপারটা যে কি করে হয়েছে তা আমি সত্যি বলতে কোনো কিছুই বলতে পারবো না। গোটা ঘটনাটা তোমাদের খুলে বলি, তাহলে যদি তোমরা কিছু বুঝতে পারো। কারণ যদিও সায়ন্তিকাকে আগে খানিকটা বলেছি, তবু তোমাকে বলি। আমাদের যে বাড়িটা দেখছো, এই বাড়ি আজ থেকে প্রায় 100 বছর আগে তৈরি হয়েছে। এই মোহনপুর গ্রামটা মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। নবাব সিরাজউদ্দৌলা আমাদের এই মোহনপুরে যুদ্ধের সময় বেশ কিছুদিন ছিলেন। তখন যদিও এই বাড়ি তৈরি হয়নি, এই বাড়ি তৈরি হয়েছে বললাম তো ওই 100 বছর আগে। তবে কি মোহনপুর গ্রামটা ছিল, তখন সেই গ্রামের অবস্থা ছিল আরো যেমনটা বুঝে পারছো তোমরা আর কি। মোটামুটি নবাব সিরাজউদ্দৌলার পরে স্বাধীনতার লাভের আগে পর্যন্ত গ্রামের আশেপাশের জঙ্গল এবং ওখানে নানা লোকজন ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করত। বইয়ের পাতায় তাদের তেমন নাম না থাকলেও আশেপাশের আমাদের লোকেরা তাদের কথা জানতো। তারপর ধীরে ধীরে একসময় যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, তখন এদের কথা মানুষ ধীরে ধীরে ভুলে গেল। স্বাধীনতা লাভের আগেই, মানে সেই সময় আমাদের বাড়িটা তৈরি হয়েছিল। তৈরি করেছিলেন আমার ঠাকুরদা অমনি রায়। ইংরেজদের সঙ্গে মশলার ব্যবসা করতেন। এই ব্যবসা করেই বেশ টাকা পয়সা করেছিলেন। সত্যি বলতে আমাদের আমার আমল পর্যন্ত টাকা পয়সা নিয়ে কখনো কোনো সমস্যা হতো না। তবে আমার 2 ছেলে মোহনপুর ছেড়ে সবসময় বাইরের দিকে যাওয়ার কথা চিন্তা করে। তাদের স্থায়ী মন এখানে বসতে চায় না বলে নানা সমস্যা এখন তৈরি হয়েছে। তবে বাবার আমলে কিংবা আমি ছোট থাকা অবস্থায় কখনোই কোনো সমস্যা হয়নি।
এত কিছু বলার একটা কারণ, যাতে এই বিষ্ণুমূর্তির ইতিহাসের ব্যাপারটা তোমরা ভালো করে বুঝতে পারো। আপনি বলুন, আমি শুনছি। আপনি সবটাই খুলে বলুন, তাতে আমাদের খানিকটা মানে বেশ খানিকটা সুবিধা হবে। তারপর ওইটা বলো না মামা, ওই যে সোনার বিষ্ণু মূর্তিটা তোমরা কিভাবে পেলে? সোনার বিষ্ণু মূর্তি পাওয়ার ইতিহাসটা আরো অদ্ভুত, যদিও সেটা আমার নিজের কানে শোনা, চোখে দেখা নয়। এই বাড়িটা যখন তৈরি হয় তখন আমার ঠাকুরদা অবনী রায় নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়ি তৈরি করেছিলেন। এখানে বাড়ি তৈরি করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্তই তিনি ছিলেন। যদিও তখন আমাদের আরেকটা বাড়ি, এত বড় নয়, ছিল মোহনপুর থেকে একটু ভেতরের দিকে। তখন জায়গাটা মোহনপুরের সঙ্গে থাকলেও পরে বসতির অভাবে এসে জায়গাটা পরিত্যক্ত হয়ে এখন জঙ্গল হয়ে গেছে। এখান থেকে এমনভাবে একদিন কাজ করতে করতে হঠাৎ করে একজন মজুর ওই একটা লোহার ছোট বাক্স খুঁজে পায়। লোহার? হ্যাঁ, লোহার বাক্স। আর সেই লোহার বাক্সের মধ্যে ছিল সেই সোনার বিষ্ণু মূর্তি। অনেক চেষ্টা করেও সেই লোহার বাক্স কিছুতেই খোলা যায় না। এদিকে গুপ্তধন রয়েছে মনে করে যারা কাজকর্ম করছিল তারাও সহজে বাক্সটাকে ছাড়তে চায় না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে দিয়ে বাক্সটা তুলে নিয়ে আসেন আমার ঠাকুরদা। আর সেই দিনই তিনি স্বপ্নে দেখতে পান এক বৃদ্ধকে। সেই বৃদ্ধই তাকে ওই সোনার বিষ্ণু মূর্তি এই বাড়িতে রাখার কথা বলেছিলেন। আচ্ছা, কিন্তু যারা ওই কাজ করেছিল এখানে, তারা নিশ্চয়ই ওই সোনার বিষ্ণু মূর্তির কথা জানতে পেরেছিল। এই বাক্সের ভেতর থেকে যে একটা বিষ্ণু মূর্তি পাওয়া গেছে সে কথা ঠাকুরদা সবাইকে বলেছিল, কিন্তু সোনার বিষ্ণু মূর্তির কথা বলেননি, যাতে ব্যাপারটা কেউ জানতে না পারে। তাই যারা কাজ করছিল তাদের বেশি টাকা দিয়ে ব্যাপারটা নিয়ে চুপ করে থাকতে বলেছিল। আর সেই বিষ্ণু মূর্তি চুরি হলো আজ এত বছর পরে। চুরি যেদিন হলো সেদিনের ব্যাপারটা বলি। আমি, আমার বড় ছেলে, ছোট ছেলে এবং আমার দুই বৌমা মিলে সেদিন আমরা গিয়েছিলাম পাশের গ্রাম ওই ননিপুরে একটা কাজে। ননিপুরেও আমাদের বেশ কিছু জমি জমা রয়েছে। সেখানে একটা ধানের গোলা আছে, আর সেই ধানের গোলাতে একটা পুজো উপলক্ষে আমাদের যেতে হয়েছিল। আমাদের এই বাড়িতে কাজের লোক বলতে নিবারণ আর হরি। রান্নার জন্যে আগে একজন ছিল, কিন্তু ওই দুই বৌমা মিলেই সেই সমস্ত কাজ দেখাশোনা করে বলে বাইরের কাউকে আর রান্নার জন্য রাখা হয়নি। যদিও বাড়ির কাজকর্ম বেশিরভাগই বৌমারা করে ফেলতে পারেন, তবুও নিবারণ আর হরি অনেক বছর ধরে এই বাড়িতে রয়েছে, তাই তাদের সঙ্গে রাখা। সত্যি বলতে এখন তাদের প্রয়োজন না পড়লেও এক সময় তারা এই বাড়িতেই ছিল এবং সবকিছুই দেখাশোনা করেছে, তাই তাদের আর ছাড়িয়ে দেওয়ার কথা ভাবা হয়নি। আমাদের নিবারণ কাকা আর হরি কাকা তো মনে হয় দাদাদের চেয়েও বড়। দাদাদের ছোটবেলা থেকেই তারা এ বাড়িতে আছে, দাদাদের মানুষ করেছে, কারণ তারা এসে গিয়েছিল অনেক আগে। হ্যাঁ, সায়ন্তিকা ঠিকই বলেছে। আমার বড় ছেলে নিপেনের বয়স যখন প্রায় 10 আর ছোট ছেলে যোগনের বয়স যখন প্রায় 8, তখন আমার স্ত্রী মারা যান। তারপর থেকে নিবারণ আর হরি মিলেই ওদের সবাইকে দেখাশোনা করেছে। সেদিনের ঘটনাটা আমায় একটু খুলে বলুন তো। সেদিন আমরা ফিরেছিলাম ওই বিকেলের দিকে, কিন্তু বাড়িতে ফিরে দেখতে পেলাম ঘরের দরজাটা খোলা। তুমি তো দেখেছো, বাড়িটা প্রাচীর দিয়ে ঘেরা, যদিও প্রাচীন, তবু বাইরের দরজাটা ভেতর থেকে বন্ধ করা থাকে। এমনকি একতলার বারান্দার দরজা খুলে ভেতরে না ঢুকলে বাড়ির ভেতরে প্রবেশ করা যায় না। কেউ ভেজিয়ে রেখেছে দেখে আমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢুকতেই মনে হলো বাড়িতে কিছু একটা হয়েছে। আমি অনেক খুঁজলাম, নিবারণকে আর খুঁজে পেলাম না। তারপর বেশ কিছুক্ষণ পরে আমার কি সন্দেহ হলো, ঠাকুর ঘরের কাছে গিয়ে দেখি সেই লোহার বাক্সের মধ্যে সোনার মূর্তিটা নেই। সেই সময় আপনার ছেলেরা, মানে নিপেন আর যোগেন, আপনার বৌমারা,
আপনার সঙ্গে ছিল? আর কাজের লোক? আমি আগে ফিরে এসেছিলাম, ওরা সেখানেই ছিল। সেখানেও আমাদের থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করা আছে। ননিপুরে কোনো কাজ থাকলে তার জন্যে সেখানে আমরা গিয়ে থাকি। কিন্তু তারপরে আমি হরিকে দিয়ে খবর পাঠালাম। বিকেলের একটু পরেই ছেলেরা দুজনে এসে পড়ল। বৌমারা ওইখানেই ছিল। এত তাড়াহুড়ো করে যাওয়া আসার মধ্যে তারা আসতে পারছিল না। আর একটা প্রশ্ন, আপনি পুলিশে খবর দিলেন না কেন? পুলিশের কাজকর্ম আমার কখনোই পছন্দ হয়নি। আমাদের দেশে পুলিশ কাজ করে টাকার জন্যে, চাকরিও করে টাকার জন্যে, আবার নিজেদের ডিউটিও করে ওই টাকারই জন্যে। যদিও টাকার অভাব নেই, তবু ওই পুলিশকে আমার পছন্দ নয়। এমনকি নিবারণের বা ওই বিষ্ণুমূর্তি হারাবার খবরটাও আমি পুলিশকে বলতে চাইনি। তবু আমার ছেলে নিপেন পুলিশের সঙ্গে কথা বলে তাদের খবরটা জানিয়ে দেয়। পুলিশ বাড়িতে এসেছিল, কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি এইসব ব্যাপারে তাদের মাথা না ঘামাতে। বাবা, নির্দেশ দিয়ে কেস থেকে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা যার থাকে, সে নেহাত কোনো সাধারণ মানুষ নয়। টাকা পয়সা আর্থিক দিকটাও তার নিশ্চয়ই নিশ্চিত। খুবই ভালো বলতে হবে। আরও কিছুক্ষণ কথা বলে ওরা উঠে পড়েছিল। সরঞ্জিতের জন্য নির্দিষ্ট করা ঘরে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল সায়ন্তিকা নিজেই। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে সরঞ্জিতের ঘরে আরেকবার এলো সায়ন্তিকা। যেদিন ওরা এই বাড়িতে এসেছে আজ তার পরের দিনের রাত। আগের দিনের রাতের একটা ব্যাপার এখনো সায়ন্তিকার কাছে খটকা লাগলো। নতুন কিছু বুঝতে পারলি? তুই বলেছিলি বাড়ির লোকেদের ব্যাপারে কথা বলবি, তাই এই সময়টাতে এলাম। এখন বোধহয় সবাই খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছে। যাক, নিবারণের মৃতদেহটা খুঁজে পাওয়ার পর তো এটাই বুঝতে পারছি যে তাকে কেউ খুন করেছে, এই বিষ্ণু মূর্তিটা চুরি করার জন্যই। বাড়ির ভেতরে একমাত্র নিবারণই ছিল। তাকে না সরাতে পারলে গোটা কাজটাই যে এত সহজে হবে না সেটা অপরাধী বুঝতে পেরেছিল। কিন্তু সমস্যা হলো সেটাকে এমন ভাবে কেউ কাজটা করতে যাবে কেন, আর বিশেষ করে নিবারণকে এমন ভাবে খুন করেছে, কারণটা কি? আমার কিন্তু মনে একটা ধারণা এসেছে। দেখ, হতে পারে চোর বাইরে থেকে এসেছিল, বাইরে থেকে এসে বাড়িতে ঢুকে এবং নিবারণ কাকার সঙ্গে কোনো কারণে কথা বলে তারপর সুযোগ বুঝে তার মাথায় আঘাত করে আর খুন করে তার বডিটা ওইখানে লুকিয়ে রাখে, যাতে মামা কিংবা পুলিশরা চট করে মৃতদেহ খুঁজে না পায়। কিন্তু তাতে অপরাধীর হাতে খানিকটা সময় প্রয়োজন। কিন্তু সময় প্রয়োজন কেন? বাইরে থেকে যদি কেউ আসে তাহলে তো সে মূর্তিটা নিয়েই চলে যাবে, তার এতটা সময় তো প্রয়োজন নেই। সায়ন্তিকা, কাল আমরা নিবারণের মৃতদেহটা উদ্ধার করেছি। কাল গোটা রাত ধরে আমি এই বাড়িটা পাহারা দিয়েছি এবং কয়েকটা অদ্ভুত ব্যাপার বুঝতে পেরে। তার মানে তুই বলতে চাইছিস তুই এই বাড়ির লোকেদের উপর প্রচুর নজর রাখছিস, কিন্তু তোর কেন মনে হচ্ছে যে এই বাড়ির লোকেদের মধ্যেই কেউ এই কাজটা করেছে? এটা পরে বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। এই বাড়িতে লোক বলতে মোট 6 জন। এই 6 জন লোক বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল নিবারণকে রেখে। কিন্তু সমস্যা হলে 6 জনের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো সময় ফিরে এসেছিল, কিংবা বাইরের কোনো লোক তাদের সাহায্যে বাড়িতে এসেছিল খুন করতে। কিন্তু সেটা কে? আচ্ছা, এই বাড়ির সবার কথাগুলো তোকে তাহলে বলি। আমি যতটা জানি, তুই যে তদন্ত করতে এসেছিস সে কথাটা শুধুমাত্র আমার মামা জানে, অন্য কেউ জানে না। তাই তাদেরকে সরাসরি জেরা করতে গেলে সমস্যাটা কিন্তু বাড়বে। ঠিক করেছিস, কিন্তু যখন আমি বলবো তখন তুই এই বাড়ির সবাইকে জানিয়ে দিবি আমি এই বাড়িতে ঠিক কি করতে এসেছি। তুই তো নিজেই বলেছিলি তুই কাউকে বলতে চাস না। এখন আমি নিজেই বলছি, আমি নিজে যখন জানাতে চাইবো তখন তুই আমার কথা সবাইকে জানাবি। তাই আপাতত এখানে বস। তোর কাছ থেকে বিভূতিবাবু, তার 2 ছেলে নিপেন এবং যোগেন, তাদের স্ত্রীর ব্যাপারে
আমি কিছু জানতে চাই। তার সাথে হরি এবং নিবারণের ব্যাপারটাও যতটা জানিস আমাকে একটু খুলে বলতো। সায়ন্তিকা এক এক করে সবার ব্যাপারে সরঞ্জিতকে বলতে লাগলো, আর সরঞ্জিত চুপ করে শুনতে লাগলো সবার কথা। পরের দিন সন্ধেবেলা সরঞ্জিতের ঘরে বসে কথা বলছিল সায়ন্তিকা, হরি এবং সরঞ্জিত। বিশ্বাস করুন দিদিমণি, আমি সত্যি বলছি, আমি এসব ব্যাপারে কিছু জানি না। তুমি কিন্তু ভালো করেই জানো হরি কাকা আমি এখানে কেন এসেছি। মামা কিন্তু আমায় এখানেই দেখতে পাঠিয়েছে শুধুমাত্র এই সোনার মূর্তি উদ্ধারের জন্য। তাই এই ব্যাপারে যদি তুমি কোনো কিছু জেনে থাকো তাহলে সেটা আমাদের খুলে বলো। বাবু আমায় বলেছে, তবে বাবু এটাও বলেছে এই বাড়ির কাউকে না বলতে। বাবু আমায় বিশ্বাস করে দিদিমণি, আর আমি জানি বাবু নিবারণকেও বিশ্বাস করত, কিন্তু বাবু বাড়ির আর কাউকে বিশ্বাস করে না। ওরা বাড়ি ছেড়ে চলে যেতে চায়। বাবুর জন্য ওরা এখনো যেতে পারছে না। বাবু মারা পড়লে বাড়ি বিক্রি করে ওরা এখান থেকে চলে যাবে আমি জানি। আর তখন যে আমার কি হবে। মামাকে আমি চিনি, এত বছর ধরে তুমি এখানে রয়েছো, এই বাড়ির জন্য এত কিছু করেছো। মামা তোমার কষ্ট হতে দেবে না, কিছু না কিছু ব্যবস্থা তোমার জন্য করেই যাবে। আর তোমাকে আমরা বিশ্বাস করি বলেই তোমাকে এত কিছু বলছি। কি জানতে চান বলুন, আমি সবকিছু বলবো। যখন নিবারণ মারা যায় তখন তোমরা তার আগে কিংবা সেই সময়ের আশেপাশে কখনো নিবারণের মধ্যে কোনো অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলে? অদ্ভুত কোনো ব্যাপার তো মনে পড়ছে না। দাদাবাবু কেন বলছেন বলুন তো? তেমন বলতে ওই মানে ধরো অস্থির কিংবা কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করা। না দাদাবাবু, তেমন কোনো কথা তো আমার চট করে মনে পড়ছে না। তাছাড়া নিবারণের যদি কিছু হতো সে কথা সে আমাকে বলতো। এই ধরনের কথা তো মাঝে মাঝে হতো। অন্তত এমন কিছু যেটা তোমার অদ্ভুত লেগেছিল। নিবারণ কাকা যেটা আগে করতো না, বা হতেই পারে ছোট ছোট এমন কোনো ব্যাপার যেটা তুমি বুঝতে পারছো না বা তোমার মনে পড়ছে না। সত্যি সত্যি এমন কিছু মনে পড়ছে না। উম, তবে হ্যাঁ, একবার এই অনুষ্ঠানের আগের কথা হবে। হঠাৎ করে একদিন নিবারণ আমায় বলেছিল, এ বাড়িতে সোনার বিষ্ণুমূর্তি আছে, সে কথা তুই ভালো করেই জানিস। হ্যাঁ তা তো শুনেছি। তাছাড়া ওই যখন বছরে একবার বড় করে বাড়িতে নারায়ণ পুজো হয় তখন তো এই বাক্স থেকে সেটা বার করা হয়। ঠাকুর ঘরের বাক্সের মাঝে তালা দেওয়া থাকে। তাছাড়া বাক্সটাও তো থাকে একটা বড় বাক্সের মধ্যে। লোহার ওই বড় বাক্সটা একার পক্ষে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমি শুনেছি ওই বাস্ক আসলে একদল মজুরিরা মাটির তলা থেকে পেয়েছিল, কিন্তু এই বাড়ির তখনকার কর্তা নাকি তাদের কাছ থেকে নিয়ে নেয়, ওদের অল্প কিছু টাকা দিয়ে সরিয়ে দেয়। এই কথা আমি শুনেছি, কিন্তু যে জমিতে বাক্স পাওয়া গিয়েছিল সেই জমিটা ছিল এই বাড়িরই। এবার ওই সম্পত্তির এই বাড়িরই হবে। নিবারণ পরে আমায় আর কিছু বলেনি, কিন্তু হঠাৎ কেন কথাটা বলেছিল তখন কিছু মনে হয়নি। এই কথা শুনে সায়ন্তিকা আর সরঞ্জিত একে অপরের মুখের দিকে তাকায়। তারপরেই হরি তাদের নিয়ে কি মনে হতে সোজা বাড়িটার একেবারে ছাদের উপরে গিয়ে ওঠে। বাড়ির ছাদের উপরে প্রাচীন আমলের তৈরি জল ট্যাঙ্কির মতো একটা বড় ট্যাঙ্ক। এখন তাতে জল থাকে না, জায়গাটা বেশ উঁচু। ট্যাঙ্কটা অন্তত 3 মানুষ সমান উঁচু ছাদের মতো। সমতল থেকে সিঁড়ির মতো থাক থাক করে তৈরি করা আছে ওঠা নামার জন্য। সেটা দিয়ে ওপরে উঠে ট্যাঙ্কের ভেতরের দিকে সরঞ্জিত নেমে আসতে যাবে এমন সময় ওখানে ওখানে ওটা কি? কি হলো? যতদূর মনে হচ্ছে নিবারণকে খুঁজে পাওয়া গেছে। এইখানে যে থাকবে সেটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি। তার মানে? জলের ট্যাঙ্কটা বেশ বড় এবং বেশ মোটা, তার গাঁথনিটা কিন্তু বেশ চওড়া দেওয়ালের। একটা ফাটলের ভেতরে নিবারণের মৃতদেহটা ঢুকিয়ে রাখা হয়েছে। সেই কারণে ওপরে একবার চোখ বোলানোর সময় কেউ টর্চ দিয়ে সেটাকে দেখতে পায়নি। পুলিশ বোধহয় বিভূতিবাবুর জন্য পুরো বাড়িটা তন্ন তন্ন করে
খুঁজে দেখার চেষ্টাও করেনি, আর হয়তো সেটা করতেও পারেনি। তার মানে নিবারণ চুরি করেনি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম নিবারণ নিজেই ওই সোনার মূর্তি নিয়ে পালিয়েছে। আপনার ছেলেদের সঙ্গে রাতের দিকে একবার কথা বলতে চাই, কিন্তু সমস্যা হলো আপনি তো আমার পরিচয়টাই দেননি। আর একটা কাজ করা যাক, পুলিশ ওদের সঙ্গে বরঞ্চ কথা বলুক, তারপর যদি কিছু জানতে পারে সেটা না হয় আমাকে জানাক। এরপরেই সকালে বাড়িতে পুলিশ আসে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিল সরঞ্জিত। পুলিশ মৃতদেহ নিয়ে চলে যাওয়ার দিন রাতের বেলা সরঞ্জিত আর সায়ন্তিকা তাদের ঘরে বসে বাড়ির সকলের বিষয়ে আলোচনা করে। তারপর ঘর থেকে সায়ন্তিকা বের হতে যায়। একটু হাত তুলে তাকে থামিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে সরঞ্জিত। ঘরের দরজার কাছে এসে একটা পায়ের শব্দ শুনতে পায়। কে যেন দরজার কাছ থেকে চলে যাচ্ছে। আবার ফিরে এসে বিছানায় বসে সরঞ্জিত কয়েকটা কথা বলার পর বলে, আমার কিন্তু একটা কথা বারবার করে মনে হচ্ছে, সোনার বিষ্ণু মূর্তিটা এই বাড়িতেই হয়তো কোথাও আছে, এখান থেকে বাইরে কোথাও যায়নি। তবে তোর কথা শুনে মনে হচ্ছে কালকে সকালের দিকে একবার খুঁজে দেখতে মূর্তিটা হয়তো ঠিক খুঁজে বার করা যাবে। তার মানে তুই বলতে চাইছিস কালকে সকালে উঠে যদি ভালো করে খুঁজে দেখিস তাহলে মূর্তিটা ঠিক খুঁজে বার করতে পারবি? তেমনটাই তো মনে হচ্ছে। তাছাড়া সকালে মিস্টার চ্যাটার্জি যখন এসেছিলেন তিনি কয়েকটা কথা বলেছেন। তিনি সন্দেহ করছেন যে নিবারণকে সোনার বিষ্ণু মূর্তির জন্যই খুন করা হয়েছে, কিন্তু সোনার বিষ্ণু মূর্তি পাওয়া না গেলে তো আর খুন করার ব্যাপারটা প্রমাণ করা যাবে না, তাই সেটাকে আগে খুঁজে বার করা প্রয়োজন। কেন সোনার বিষ্ণু মূর্তিটা এত গুরুত্বপূর্ণ হচ্ছে কেন? বলতো কেন? কারণ ওই সোনার বিষ্ণু মূর্তিটা দিয়েই মাথায় আঘাত করা হয়েছিল নিবারণ কাকাকে। তারপর তার গলায় দড়ি জড়িয়ে তাকে খুন করা হয়। একবার মূর্তিটা উদ্ধার হয়ে গেলে তারপর আর সমস্যা থাকবে না। সরঞ্জিতের আঙুলের ইশারায় এতক্ষণ ধরে কথাগুলো বলে যাচ্ছিল সায়ন্তিকা। এবার সরঞ্জিতকে আবার থামিয়ে দিয়ে দরজার কাছে এলো। পায়ের শব্দটা খসখস করে অন্য পাশে চলে যেতে ওরা ফিরে এলো বিছানার কাছে। কি হলো তোর? এতগুলো মিথ্যে কথা বলতে গেলি কেন? আর তার সঙ্গে আমাকেও মিথ্যে কথা বলতে হলো, ব্যাপারটা কি বলতো? বাইরে থেকে কেউ আমাদের কথা শুনছিল। আমার মনে হয় আজ রাতে কিছু একটা হবেই। তোর কাছে মোবাইল আছে, দেখ তো টাওয়ার আছে কিনা। যদি টাওয়ার পাস তাহলে মিস্টার চ্যাটার্জিকে ইমিডিয়েটলি কল কর। সায়ন্তিকা অনেক চেষ্টা করে মিস্টার চ্যাটার্জিকে মোবাইলে ধরল। মিস্টার চ্যাটার্জি অপর প্রান্ত থেকে বললেন, হ্যাঁ বলুন সরঞ্জিত বাবু, আপনার কথা মতো খোঁজখবর নিয়েছি। যেটুকু খোঁজখবর নিয়েছি তাতে কিন্তু আমার সন্দেহ হচ্ছে এদের মধ্যেই কেউ কাজটা করেছে। আমারও তাই সন্দেহ হচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো ওরা 6 জন তো একসঙ্গে ছিল। সবসময় এটাই প্রথম থেকে জানা গেছে, তাহলে কখন কাজটা করলো সেটাই বলতে পারছি না। তবে মোটিভ কিন্তু সবার একই, চাইলে যে কেউ কাজটা করতে পারে। বিশেষ করে সোনার বিষ্ণু মূর্তিটা যদি পাওয়া যায় তাহলে মূর্তিটা তো তারই। আজকে রাত্রে একটু সজাগ থাকবেন। আমি দেখছি ব্যাপারটা, আপনি আপনার কাজ করুন। এরপর সরঞ্জিত মোবাইলটা নিয়ে জানালার কাছে চলে গেল। আস্তে আস্তে এমনভাবে কথা বলল যে সায়ন্তিকা পর্যন্ত কিছু শুনতে পেল না। তারপর মোবাইলটা এনে সায়ন্তিকাকে ফেরত দিয়ে বলল, আজকে রাত্রে একটু সজাগ থাকবি, বুঝলি? আজকে রাতে যা খুশি তাই হতে পারে। সায়ন্তিকা অবাক হয়ে তাকালো সরঞ্জিতের দিকে। তার চোখে যেন কি একটা খেলা করছে। আমার কেন জানি মনে হচ্ছে তুই একটা কিছু বুঝতে পেরেছিস, অথচ সেটা আমায় বলতে চাইছিস না। আচ্ছা সত্যি সত্যি বলতো, বিষ্ণুমূর্তি কি বাড়িতে কোথাও আছে? এমনি এমনি তো আর বলি না, তোর মাথায় বুদ্ধি নেহাত কম নয়। বিষ্ণুমূর্তি এই বাড়িতেই আছে, আর শুধু এই বাড়িতে নয়, এই দোতলাতেই কোনো একটা ঘরে আছে। কিন্তু সমস্যা হলো সেটা জানতে গেলে আমাদের সবকটা ঘরকে নতুন করে খুঁজে দেখতে হবে। অতটা সময় তো আমার হাতে নেই, তাই একটা ব্যবস্থা আমি করেছি। একবার যদি মূর্তিটা বাইরে বেরিয়ে যায় তাহলে সেটাকে খুঁজে বার করা একদমই সহজ হবে না। জানি না তুই কি বলতে চাইছিস, রাতের সজাগ থেকে দেখি আসলে কি হয়। তাছাড়া কেস যদি সমাধান হয়ে যায়
তাহলে তোর কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে নেওয়ার মতো সময় এবং অধিকার দুটোই আমার আছে। সায়ন্তিকা বাইরে বেরিয়ে পড়ল, আর ঠিক তখনই সায়ন্তিকার মনে হলো দোতলার কোনো একটা ঘরের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সরঞ্জিত পেছন পেছন বেরিয়ে এসেছিল, তার মুখে তখন রহস্যময় হাসি। বুঝতে পারলি কেন এত কিছু বললাম? কেউ আমাদের উপর লক্ষ্য রাখছিল, কেউ বুঝতে পেরেছে আমি এখানে শুধু শুধু ঘুরতে আসিনি। তাই আর দেরি করা ঠিক হবে না। এক কাজ কর, কালকেই সবাইকে সব কথা বলে দেওয়া দরকার। সরঞ্জিত আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজাটা বন্ধ করে দিল। সায়ন্তিকা হাঁটতে হাঁটতে চলে গেল পাশের ঘরে। সকালে নয়, রাতের দিকেই ঘুমটা ভেঙে গিয়েছিল সায়ন্তিকার। বাইরে একটা গোলমালের শব্দ বলে মনে হচ্ছে। দরজাটা খুলে বাইরে বেরোতেই গোলমালটা স্পষ্ট হলো। শোনা গেল তার বড় দাদার গলা। এখনো বলছি আমি নিপেন রায়। আমাকে এভাবে অকারণে ধরে কিন্তু কোনো লাভ হবে না। অকারণে তো ধরছি না নিপেন রায়, আপনাকে সোনার বিষ্ণুমূর্তি সহ ধরা হয়েছে। দাদা, পুরনো জিনিস আপনার কাছে যখন আছে তখন সেটাও তো একটা। কথাগুলো ভেসে আসছিল নিচের তলা থেকে। এখানে বারান্দার কাছে দাঁড়িয়ে রয়েছে হরি, মিস্টার চ্যাটার্জি, দুজন কনস্টেবল, বিভূতিবাবুর ছোট ছেলে যোগেন এবং সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা সায়ন্তিকা। কিন্তু তোর কাছে ওই সোনার বিষ্ণুমূর্তি কি করে এলো, সেই কথাটা আমায় বলছি। গোটা ব্যাপারটা এবার আমি বলছি, আমায় একটু বলার সুযোগ দিন। যদি কোথাও ভুল থাকে তাহলে না হয় আপনিই বলবেন। সব কিছু ঠিকঠাক ছিল তোর জন্য এত কিছু হলো। তুই যে বাড়িতে এসে এমন কিছু একটা জগা খিচুড়ি পাকাতে শুরু করবি, সেটা যদি আমি বুঝতে পারতাম আগে বুঝতে পারলে হয়তো সোনার বিষ্ণুমূর্তিটা আগে আগে বাইরে কোথাও পাচার করে দিতেন। ঠিক বললাম? কিন্তু আমায় আসল কথাটা বলতে দিন। নিবারণ বাবুর খুনটা যে আপনি করেননি সে কথা তো আমি খুব ভালো করেই জানি। এতক্ষণ নিপেনের মুখে একটা রাগ ফুটে উঠেছিল, কিন্তু এইবার সরঞ্জিতের কথা শুনে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ফ্যাকাশে হয়ে আসা মুখ চোখটা ছলছল করতে লাগলো। হঠাৎ করে সে ধপ করে একতলার বারান্দার মেঝের উপর বসে পড়ল, আর তার হাত থেকে ছিটকে গেল সোনার সেই বিষ্ণু মূর্তিটা। তাড়াতাড়ি বিভূতিবাবু সেটা তুলে নিয়ে বললেন, এটা আমাদের বংশের সম্পত্তি, আমাদের পরিবারের সম্পত্তি। কিন্তু সরঞ্জিত বাবু, আপনি কেন বললেন ও কোনো ভুল করেনি? ঠিক ভুল জানতে গেলে আমাদের সেই দিনটাতে পৌঁছতে হবে সপ্তাহ দুয়েক আগে। ঠিক যে দিনে দুপুরে একটা কাজের জন্য ননিপুরে আপনারা সবাই মিলে গিয়েছিলেন। নিবারণ শুধুমাত্র বাড়িতে ছিল, কিন্তু যাওয়ার কথা তো ছিল নিবারণেরও। তাহলে সে বাড়িতে রইল কেন? এবার কথা বলল বিভূতিবাবুর ছোট ছেলে যোগেন। নিবারণ কাকারও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শেষের দিকে নিবারণ কাকার শরীর একটু খারাপ হয়, তাই তাকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। সে বাড়িতেই থেকে বাড়ি পাহারা দেবে বলেছিল। যদি নিজের শরীর খারাপ হতো তাহলে গ্রামের ডাক্তারের সঙ্গে সে কথা বলতে পারত, কিংবা সে কাউকে বলে ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ আনাতে পারত। সেটা সে করেনি। আসলে ছোটবেলা থেকেই সে এই বাড়িতে কাজ করত, সে কথা ঠিক। কিন্তু নিবারণের বংশ পরিচয় বিভূতিবাবু নিজেও জানতেন না। বিভূতিবাবু, আপনার মনে আছে আজ থেকে প্রায় অনেক বছর আগে সোনার বিষ্ণুমূর্তি যখন মাটির তলা থেকে উঠে আসে, তখন একজন মজুর প্রথম এই বিষ্ণু মূর্তির বাক্সটা খুঁজে পেয়েছিলেন। বলতে পারবেন তার নাম কি? বলতে পারবো না। এত বছর আগের একটা ঘটনা আমার মনে থাকবে কি করে? একদম ঠিক কথা, ঠিকই বলেছেন। এত বছর আগের ঘটনা কারোর মনে থাকার কথাও নয়, কিন্তু সেটা যদি নিজের বংশের সাথে ঘটা কোনো ঘটনা হয় তাহলে তো সেটা মনে রাখবারই কথা। নিবারণ এ বাড়িতে এসেছিল কাজ করতে, কিন্তু আপনি জানতেন না নিবারণের বংশ পরিচয়। মিস্টার চ্যাটার্জি এই ব্যাপারে আমায় অনেক সাহায্য করেছেন। নিবারণের ব্যাপারে হরি যেটুকু আমাদের তথ্য দিয়েছিল তার গ্রামের ব্যাপারে সেই খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি নিবারণের পূর্বপুরুষ ছিল আপনার ঠাকুরদার সময়ের যে মজুর
বাক্সটি খুঁজে বার করেছিল বা যে খুঁজে পেয়েছিল সে। আর আপনি জানতেন সেই বাক্সের মধ্যে পাওয়া গিয়েছিল সোনার বিষ্ণুমূর্তি। এবার মনে করুন, নিবারণ যখন জানতে পারলো যে তার ঠাকুরদা বিষ্ণু মূর্তিটা খুঁজে পেয়েছিল এবং তাকে ঠকিয়ে সেটা নিয়ে এই পরিবারে এখন পারিবারিক সম্পত্তি বলে সেটা দাবি করছেন আপনারা, তাহলে তার মনের অবস্থা কিরকম হবে বলুন তো? কিন্তু তাই বলে মূর্তিটা সে চুরি করার চেষ্টা করবে? এটা না হয় ঠিক আছে, কিন্তু যদি নিবারণ সেটা চুরি করার চেষ্টা করে থাকে তাহলে কে খুন করলো? নিবারণের সঙ্গে আমার মাঝে মাঝে নানা বিষয় নিয়ে কথা হতো। কথাটা নিবারণ আমায় বলেছিল। আমি বুঝতে পেরেছিলাম ওই ঘটনা হঠাৎ করে এসে কারো কাছে জানতে পেরেছে, আর তারপর থেকে তার মনের মধ্যে কোনো একটা প্রতিশোধ বের হয়েছে। সেদিন যখন হঠাৎ করে নিবারণ ওখানে যাবে না বলল, তখন আমার কেমন খটকা লাগলো। তাই সবাইকে নিয়ে ওখানে গেলেও আমি পুজোর মাঝে একটা সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। নিবারণ ভেবেছিল আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। দুপুরের দিকেই ঠাকুর ঘরে ঢুকে বাস্কটা খুলে সেখান থেকে বার করেছিল ওই সোনার বিষ্ণু মূর্তি। আচ্ছা, তারপর? কিন্তু আমি সেই সময় বাড়িতে চলে আসি। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তবে শুধু বাইরের দরজাটা, ভেতরের বারান্দার দরজাটা ভেজানো ছিল। আমি প্রথমে ভেতরে ঢুকেছিলাম, তারপর দরজা খুলে ঠাকুর ঘরের কাছে এসে দেখি বাস্কটা খুলে ততক্ষণে নিবারণ মূর্তিটা বার করে ফেলেছে। সেটা দেখে বলেছিলাম, খবরদার নিবারণ, এমন কাজ তুই করিস না। ওই মূর্তির ভেতরে রাখ, ওই মূর্তি ভেতরে রাখ। কিন্তু নিবারণ যখন আমার দিকে তাকালো তখন তার দুই চোখটা কেমন কেমন যেন হয়ে গেছে। সে প্রায় খসখসে গলায় বলল, এটা আমার ঠাকুরদার প্রাপ্য, এটা আমার পরিবারের সম্পত্তি, আর আমার পরিবারকে ঠকিয়ে তোমরা এটা নিজের কাছে রেখে দিয়েছো। আজ আমি এটা এখান থেকে নিয়েই যাব। খবরদার, ওটা আমাদের বংশের শুভ অংশের প্রতীক, ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করিস না। ওটা আমি নিয়েই যাব, আর তার জন্য আমার যা করতে হয় তাই আমি করতে রাজি আছি। এরপর এইটুকু আমি বলি, যদিও গোটা ব্যাপারটা আমি ভেবেছি, তবুও আশা করি তাতে কোনো ভুল থাকবে না। এরপরে নিবারণ রাগের মাথায় নিপেনকে আক্রমণ করে বসে। প্রথমে নিজেকে আটকে নিবারণকে ধাতস্থ করার চেষ্টা নিপেন করলেও পরে বুঝতে পারে তার মাথা খারাপ হয়ে গেছে। তখনই কোনোভাবে ধস্তাধস্তিতে হাতের কাছে এসে পড়ে সেই সোনার মূর্তিটা, আর সেটা দিয়ে মাথার ওপর একটা আঘাত করে বসে নিপেনবাবু। কিন্তু প্রথমে কাজটা করে ফেললেও পরের দিকে তিনি ভয় পেয়ে যান, তাই তাড়াতাড়ি গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করবার জন্য নাটক করেন। তারপর মৃতদেহ ছেড়ে দিয়ে একটা দেওয়ালের খাঁজের মধ্যে ঢুকিয়ে দেন। তারপর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে দরজাগুলো বন্ধ না করতে পেরে ভেজিয়ে রেখে এখান থেকে দৌড়ে চলে যান। আমি ঠিক বলছি তো নিপেনবাবু? আমি অনেকবার বারণ করেছিলাম নিবারণ কাকাকে, কিন্তু আমার কথা সে শুনল না। মূর্তিটা দিয়ে আমায় মারতে এসেছিল। আমি বাধ্য হয়ে সেই মুহূর্তে তার হাত থেকে নিয়ে রাগের মাথায় তার মাথায় ওটা দিয়ে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু অমনভাবে যে জোরে আঘাত লেগে যাবে সেটা আমি ভাবতে পারিনি। কিন্তু আমার ছেলে যদি মূর্তিটা নিবারণের কাছ থেকে নিয়ে থাকে, তাহলে সেটা সে আমায় দিল না কেন? প্রথমে হয়তো ওইটা বাক্সের মধ্যে রেখে দেওয়ার কথা নিপেনবাবু ভেবেছিলেন, কিন্তু বাক্সের গায়ে অনেক হাতের ছাপ পড়ে গেছে। তাছাড়া মূর্তিটা ওইখানে রেখে দিলে নিবারণকে ফাঁসানো যাবে না। নিবারণ যে হঠাৎ করে কোথায় গেল সেটাও তো সে কাউকে বলে যায়নি, সেটা তো মানুষজনকে বোঝাতে হবে যে নিবারণ কোথায় গেল। তাই একটাই মাত্র উপায়, মূর্তিটাকে উধাও করে দেওয়া। কিন্তু মূর্তি উধাও করে দেওয়ার পরেও
যে এমন কিছু হবে এবং এই শান্ত পরিবেশের মধ্যে হঠাৎ করে আমি এসে জলের ট্যাঙ্কির ভেতরে গিয়ে পড়বো, সেটা বোধহয় উনি বুঝতে পারেননি। আর সব থেকে বড় কথা, এই বাড়িতে হরি আর বিভূতিবাবু ছাড়া আর কেউ জানতো না যে আমরা পুলিশের গোয়েন্দা। তার মানে ধস্তাধস্তির মধ্যে নিজেকে এবং মূর্তিটাকে বাঁচাতে গিয়ে নিপেনবাবু নিবারণকে খুন করেছে। কেসটা এমনই হবে তো? হ্যাঁ, বাকিটা বিভূতিবাবুর উপরেই নির্ভর করছে। বিভূতিবাবু যেভাবে গোটা কেসটাকে সাজাতে বলবেন বা উনি যেটা চাইবেন তেমনই হবে। তার সাথে আপনি একটু কথা বলে নেবেন। তবে হ্যাঁ, নিপেন বাবু কিন্তু ইচ্ছাকৃতভাবেই খুনটা করেননি। নিজের আত্মরক্ষার জন্য তিনি হয়তো এই কাজটা করেছেন। আজ রাতেই যে দাদা ওটা নিয়ে বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করবে, সেটা আপনি কি করে বুঝলেন? রাতের বেলা যখন সায়ন্তিকা আমার ঘরে এসেছিল, আমরা কথা বলছিলাম। কেউ একজন আমার দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। প্রথমে আমি ভেবেছিলাম সেটা নিপেন, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম সেটা নিপেন নয়, সেটা তুমি যোগেন। যোগেন এবার চোখ তুলে তাকালো সরঞ্জিতের দিকে। তার দুই চোখে ভয়। বিভূতিবাবু, সায়ন্তিকা এবং চ্যাটার্জি সকলেই অবাক। ব্যাপারটা খুবই সোজা। নিপেনবাবু ভয় পেয়েছিলেন, আর ভয় পেয়েছিলেন বলেই হয়তো গোটা ব্যাপারটা যোগেনকে জানিয়েছিলেন। একটা আশ্চর্য ব্যাপার, আমি এখানে আসবো সে কথাটা ইচ্ছা করে কাউকে বলতে বারণ করেছিলাম, কিন্তু এখানে আসার পর একটা অজানা কারণে পরদিন সকালবেলা পুলিশ চলে যাওয়ার পর যোগেন এবং নিপেন দুজনেই তাদের স্ত্রীকে পাঠিয়ে দেয় ননিপুর গ্রামে। মানে এই ব্যাপারটাতেই আমার একটু খটকা লেগেছিল। তবে তখন কিছু ভাবিনি, পরে বুঝতে পারি এখানে এমন কোনো একটা ব্যাপার হয়েছে যার মধ্যে বিপদ রয়েছে, আর সেই বিপদের মধ্যে ওরা এদের স্ত্রীদেরকে রাখতে চায় না। তারপরেই নিপেন বাবুর কথাটা, মানে নিপেন বাবুর ব্যাপারটা আমার মাথায় আসে। মনে হয়েছিল, কারণ নিপেন বাবুর ঘরটা অনেকটা দূরে, তবে যোগেনের ঘরটা ছিল সায়ন্তিকার ঘরের কাছে। রাতের বেলা ঘর থেকে বেরিয়ে সায়ন্তিকা দরজা বন্ধ করার যে শব্দটা শুনতে পেয়েছিল, সেটা খুব কাছাকাছি কোনো একটা দরজার। জানি না বাবা, তুমি কিভাবে এত সব কিছু করেছো তা জানতেও চাই না। আমাদের পরিবারের সোনার বিষ্ণুমূর্তি যখন ফেরত পেয়ে গেছি, তখন আর আমার কিছু প্রয়োজন নেই। বলো, তুমি কি চাও? দেখুন, আমি কিছুই চাই না, তবে আপনার দুই ছেলের, মানে নিপেন এবং যোগেনকে আপনি এবার মুক্তি দিন। এই গ্রামে আপনি পূর্বপুরুষদের সঙ্গে এতদিন ধরে বসবাস করেছেন বলে ওরা যে এখানেই সারা জীবন বসবাস করবে এমন কোনো কথা নেই। তাদের মতো করে থাকতে দিন তাদেরকে। আপনার টাকার অভাব নেই, কিন্তু ওদের জন্য আপনি টাকা খরচ করতে চান না। আর এইভাবে চলতে থাকলে কিন্তু সমস্যা হতেই পারে। হয়তো এই কারণেই নিপেন মূর্তিটা লুকিয়ে রেখেছিল, যাতে পরে সেটা বিক্রি করে টাকা দিয়ে তাদের নিজেদের মতো, নিজেদের কোনো ব্যবসার কাজে বা নিজেদের কোনো উন্নতিতে সেটা কাজে লাগাতে পারে। আমি জানি, আমি জানি ওদের সঙ্গে অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু ওরা চলে গেলে যে গোটা বাড়িটা ফাঁকা হয়ে যাবে। হরির সঙ্গে আমি এখানে একা থাকবো কি করে? তাই আমি চাই যতদিন পর্যন্ত আমি না মারা যাই, ততদিন পর্যন্ত তোরা এখানেই থাক। আমি মারা যাওয়ার পর তারপর তোরা যেখানে খুশি চলে যা। আমি আর তখন তোদের আটকাতে আসবো না। নিপেন, যোগেন দুজনে উঠেই তার পায়ের কাছে এসে দুটো পা ধরে বসল। সায়ন্তিকার চোখে জল। সরঞ্জিত উঠে দাঁড়ালো। মিস্টার চ্যাটার্জি কিছু বলতে যাওয়ার আগেই সরঞ্জিত বলল, আর কিছু না মিস্টার চ্যাটার্জি, বাকিটা প্রয়োজন হলে থানায় গিয়ে রিপোর্ট লেখার সময় সবকিছু বলে দেব। তবে আমার মনে হয় বিভূতিবাবু তার ছেলেদেরকে কোনো রকম শাস্তি পেতে দেবেন না। বিশেষ করে খুনটা যখন অনিচ্ছাকৃত, সেটা আমার নিজেও মনে হয়েছে। দেখা যাক সরঞ্জিত বাবু, তবে আপনি ছিলেন বলে এই বাড়ির কেসটা এমন ভালোভাবে দেখতে পেয়েছি। না হলে বিভূতিবাবুর ক্ষমতা কিন্তু অনেক ওপর পর্যন্ত।
কিন্তু যেটা ভালো করে দেখা হলো না সেটা কই? সরঞ্জিত এগিয়ে এসে টেবিলের ওপরে লাল কাপড়ে জড়িয়ে রাখা সোনার তৈরি বিষ্ণু মূর্তিটা তুলে ধরল। প্রায় 1 হাত লম্বা সোনার তৈরি বিষ্ণু মূর্তিটা চওড়াতে বলতে গেলে বিঘত খানেকের একটু বেশি। শুধু সোনা নয়, সোনা ছাড়াও তার গায়ে নানা রকমের ছোট বড় পাথর, এমনকি দামি পাথর রয়েছে তাও বোঝা যায়। এমনকি বিষ্ণুর হাতে থাকা নিচের দিকের গদাতেও ছোট বড় পাথর বসানো। রংটা একটু ময়লা হয়ে গিয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সরঞ্জিত নিজের মনে বলল, না, ইতিহাসের কথা বাদই দিলাম, এই মূর্তির সৌন্দর্য নিহাতি কম নয়। ভাবা যায় আজ থেকে এত বছর আগে মাটির তলা থেকে এটা উঠে এসেছে। গুপ্তধন বললেও ভুল কিছু হবে না। তাহলে মুর্শিদাবাদের সোনার বিষ্ণু মূর্তির রহস্যটা তুই ভেদ করেই ফেললি। তা কাজ যখন হয়ে গেছে তবে কাল সকালেই ফিরে যাব, কি বলিস? পুলিশের ঝামেলা, নানা কাজ এবং মুর্শিদাবাদ ঘোরা এসব নিয়ে আরও 3 দিন কেটে গেল। চতুর্থ দিন ওরা সেখান থেকে ফিরে গেল কলকাতার উদ্দেশ্যে।